তাহলে এবার হলো অসিলেশনস। আশা করব যে ম্যাথামেটিক্যাল পার্ট যেগুলো এখানে ব্যবহার হবে সেগুলো করে আগের ভিডিওগুলোতে করে দেওয়া হয়েছিল, ওগুলো একটু দেখে রপ্ত হয়েছে নিশ্চয়ই, কারণ ওগুলোরই ইউজ, অতটা এক্সটেন্সিভ ইউজ না হলেও ওগুলোর ইউজ লাগবে। ওই জন্য এখানে যদি কোনো প্রবলেম হয় ম্যাথামেটিক্যাল স্টেপ বুঝতে, যতটা পারবো বুঝিয়ে দেবো ভিডিওতে। তাছাড়াও যদি কিছু অসুবিধে হয় তাহলে ওই আগের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর যে ভিডিওগুলো আছে ওগুলো একটু দেখে নিতে, তাহলে ডাউট সলভ হয়ে যাবে। তাহলে এবার হলো কম্পন বা অসিলেশনস। তাহলে এবার আমি যা বলবো সেগুলোই, মানে এটা বেসিক্যালি এটা নোটের থেকে বেশি স্ক্রিপ্ট হয়ে গেছে লেখাটা, যাতে যদি কোনো কথা বোঝা না যায় বা কিছু না যায় তো এখানে লেখা থাকবে। এখানের সব কিছু যে লিখে নিতে হবে বা সব কিছু মানে মুখস্থ করে রাখতে হয় এমন কোনো ব্যাপার নেই। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো ডেফিনেশন, এগুলো মুখস্থ করে রাখলে একটু সুবিধে হয়, বা ডেরিভেশন, এগুলো একটু বারবার লিখে যদি একটু তৈরি করে রাখা যায় তাতে একটু সময় বাঁচে পরীক্ষার হলে, এই আর কি। তো এখানের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো হবে সেগুলোই বলে দেবো, সেগুলো লিখলেই হবে। আর পুরোটা এমনি লেখা আছে, এখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট ওগুলো লিখে নিলেই হবে, আর পুরোটা লিখতে পারলে তো হয়েই গেল, তাহলে তো ভালোই। তো এখানে পুরো এক্সপ্লেনেশনটাই লেখা আছে আর কি, আমি পুরোটাই লিখে দিয়েছি। যদি কোনো কথা না বুঝতে পারে তাহলে লেখাটা দেখলেই সে বুঝে যাবে। এইভাবেই এবারে করে দেখছি কীরকম হয়। কম্পন, অসিলেশনস। যে সকল গতি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে সে সকল গতিকেই পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন বলা হয়। আমরা এই কনসেপ্টটা একটু আগে পড়েছিলাম, একটু আগে মানে 11-এর ফার্স্ট সেমে, যে সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, তো সেই টাইপের মোশনও ছিল আমাদের একটা পিরিয়ডিক মোশন। কারণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমের পরে কি হচ্ছিল, যে মোশনটা আবার রিপিট হচ্ছিল। তাহলে যদি কোনো মোশন রিপিট করে আফটার আ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম, তাহলে আমরা তাকে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি বলে থাকি। তাহলে এখানে লিখেও দিয়েছি, যেমন সমবৃত্তীয় গতি অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন, তারপরে সৌরজগতে গ্রহের কক্ষপথের গতি ইত্যাদি, এগুলোকে বলা যেতে পারে। এছাড়াও আরও আছে, সেটা আস্তে আস্তে আসবে। আবার ঘড়ির দোলকের গতি, ঘড়ির দোলকের গতি, বা আমরা যদি মনে করি আমরা যেটা করেছিলাম, আমরা 11-এর প্র্যাকটিক্যালে করেওছি, হয়তো এখন অবধি হয়ে গেছে মনে হয়, যে আমাদের কি ছিল একটা এরকম, আমি আর ওই এক্সপেরিমেন্টেড স্কিমেটিক ডায়াগ্রাম দেখাচ্ছি শুধুমাত্র। তাহলে এখানে একটা বব ঝোলাতে হতো বা পিণ্ড ঝোলাতে হতো। এবার কি করতাম, এর যে টু অ্যান্ড ফ্রো মোশন, আগে পিছু যে গতিটা হতো সেটাকে আমাকে মেজার করতে হতো স্টপওয়াচ দিয়ে। এটা ছিল আমাদের প্র্যাকটিক্যাল, আরও অনেক পার্ট ছিল এর, আমি এইটুকু নিয়েই কনসেন্ট্রেট করতে বলছি। তাহলে এই যে মোশনটা, এই মোশনটা কীরকম হচ্ছে, এই ধরনের মোশনটা হচ্ছে। তাহলে এই ধরনের যে মোশনটা, এটাও কি হচ্ছে, একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম পরে এই বডিটা আবার এখানে জায়গায়, আবার মানে এখানে যাওয়ার পর আবার ফিরে আসছে। তাহলে একটা টাইম পর মোশনটা রিপিট হচ্ছে, তাহলে মোশনটা রিপিট ইটসেলফ। তাহলে এই টাইপের যদি মোশন হয়, যেটার বারবার একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইমের পর হবে, সেটাও পর্যায়বৃত্ত গতি। তার মানে এই মোশনটাও একটা পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক মোশন বলা যেতে পারে। কিন্তু আবার যদি বলতে হয় এটা গ্রহের গতির থেকে আলাদা, গ্রহের যে গতি আছে সেটা তো একটা সার্কুলার মোশন বা ইলিপ্টিক্যাল মোশন, যাই হোক না কেন সেটা আলাদা। মানে এর আরও, এটা দুটো পর্যায়বৃত্ত গতি হলেও তো এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা দেখবো আর কি। এ ধরনের অগ্রপশ্চাৎ পর্যায়বৃত্ত গতি প্রচুর উদাহরণ আছে। যেমন, এটা লিখতে আগে ভুলে গেছিলাম, ওই জন্য একটু আগে লেখা হয়ে গেছে আর কি, মানে অ্যারো দিয়ে লিখে দিয়েছি। নদীতে নৌকার ওঠা নামা, তার মানে যে উপর নিচে যাচ্ছে,
এই ধরনের, বা স্টিম ইঞ্জিনের পিস্টনের আগে পিছে যাওয়া ইত্যাদি। বেসিক্যালি পিস্টনটা কী হচ্ছে, একবার বেরোচ্ছে, একবার ঢুকছে, একবার বেরোচ্ছে। তা এই টাইপের মোশনগুলো কী হচ্ছে, একটা পার্টিকুলার টাইমের ইন্টারভেলে মোশনটা একই ধরনের মোশন হচ্ছে। মানে আরও ভালোভাবে বলতে গেলে আমি মোশনটাকে প্রেডিক্ট করতে পারবো যে এই রকমই হবে, এই দিকে যাবে। তো মোশনটা পুরোপুরিভাবে রিপিট হচ্ছে। এই ধরনের গতিকে দোলগতি বলি। অগ্রপশ্চাৎ গতির ক্ষেত্রে দেখা যায় কোনো একটা সাম্যাবস্থানের সাপেক্ষে এই অগ্রপশ্চাৎ গতিটি হয়। যেমন ড্রামের পর্দা, টেলিফোনের ডায়াফ্রাম এবং স্পিকার সিস্টেম তাদের সাম্যাবস্থানের সাপেক্ষে এদিক ওদিক কম্পিত হয়। বায়ুর অণুর কম্পনের ফলে শব্দ সঞ্চালন সম্ভব হয়। যদি না মনে পড়ে, একটা ছোট ছবিটা মনে করানোর চেষ্টা করি। ক্লাস 9-এ আমরা যখন সাউন্ড পড়েছিলাম, দেখেছিলাম কি টিউনিং ফর্কের মোশনটা দিয়ে সাউন্ডটা তৈরি হচ্ছে। এই ছবিটা মোটামুটি সব বইতেই আছে। তাহলে কি হচ্ছে, টিউনিং ফর্কের যে আমার মোশনটা একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে ওই যে টংসগুলো ওরাও কী করছে, একটা ভাইব্রেশন হচ্ছে। আবার কঠিন পদার্থের ক্ষেত্রে পরমাণু সাম্যাবস্থানের সাপেক্ষে কাঁপে, এটা আমরা ধরেছিলাম। আমরা প্রতিটা পদার্থের যে অবস্থাগুলো সেগুলো নিয়ে যখন পড়াশুনো করেছিলাম, আমাদের বলা হয়েছিল বিভিন্ন পদার্থে অণুগুলো বিভিন্ন অবস্থায় থাকে মানে এক এক রকমভাবে থাকে। তো সেখানে পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে কঠিনে তারা এদিক ওদিক যেতে পারে না, একটা নির্দিষ্ট স্থানে তারা থাকে, কিন্তু সেই স্থানে তারা কি করতে পারে, ভাইব্রেট করতে পারে বা কম্পন সৃষ্টি করতে পারে। এই হলো তাদের মুভমেন্ট। এই জন্য কঠিনের শেপ চেঞ্জ হয় না, তাদের ডেফিনাইট শেপ আর ভলিউম থাকে, নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। এগুলো আমরা পড়েছিলাম আর কি। তো সেই জায়গাগুলো একবার রিভিজিট করলাম, তার সাথে এই মিলটা এবার দেখানো যাবে। আচ্ছা, এবার এখানে আরেকটা কথা আছে, সাম্যাবস্থানের সাপেক্ষে এই অগ্রপশ্চাৎ গতিটি হয়। এই জায়গাটা আছে, এই জায়গাটা আবার এই পুনরায় এক্সপ্লেন করব। দোলন ও কম্পনে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। যখন কম্পাঙ্ক কম হয় তখন একে আমরা দোলন গতি বলি। যেমন গাছের ডালপালার দোলন। আবার যখন কম্পন বেশি হয়, এটা একটু লিখতে ভুলে গেছিলাম, এটা পরে ইনক্লুড করা হয়েছে, আশা করি দেখা যাবে। যখন না হলে একটু জুম করে দেখে নিতে হবে। যখন কম্পন বেশি হয় তখন লেখাটা ছোট হয়ে গেছে, তখন তাকে কম্পনই বলি। যেমন বাদ্যযন্ত্রে তারে কম্পন। সরল দোলগতি হলো দোলগতির সরলতম রূপ। এবার কেন সরল দোলগতি বলা হয় কি সেটা পরে আসছি। যখন কোনো দোলনরত বস্তুর উপর প্রযুক্ত বল মধ্য অবস্থান থেকে, যাকে সাম্যাবস্থান বলে, সরণের সাথে সমানুপাতিক হয়, তখন এই গতির সৃষ্টি হয় এবং এই দোলনের প্রতিটি বিন্দুতে এই বল সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল হয়। এইখানে আছে। তাহলে সরল দোলগতি হলো দোলগতির সরলতম রূপ। যখন কোনো দোলনরত বস্তুর উপর প্রযুক্ত বল মধ্য অবস্থান থেকে, যাকে সাম্যাবস্থান বলে, সরণের সাথে সমানুপাতি হয়, তখন এই গতির সৃষ্টি হয় এবং এই দোলনের প্রতিটি বিন্দুতে এই বল সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল হয়। এখন এই ব্যাপারটা অনেকগুলো কথা বলা হয়েছে, তো এই জায়গাটা একটু বুঝে নেওয়া যাক। আবার এক্সপ্লেন করব পরে যখন এর ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করব। আপাতত একটা কেস নেওয়া যাক। এই ছবিটা আমরা
অনেকবার দেখেছি ক্লাস 11-এ, আবার দেখছি। এরকম একটা ব্লক আছে, এই ব্লকের সাথে একটা স্প্রিং অ্যাটাচ করা আছে। এবার এই যে ব্লকটা আছে এই একটা পজিশনে আছে, এই পজিশনটাকে, এই পজিশনটা সাপোজ x0, x0 নাম দিয়েছি পজিশনটা, আর কিছু করিনি। এবার আমরা আমাদের কোনো ফিজিক্স জানার দরকার নেই, আমরা জাস্ট নিজেদের সেন্স লাগিয়ে এটা বোঝার চেষ্টা করব, নিজেদের যে ইনটিউশন আর কি। এবং আমরা এই ধরনের জিনিস আমরা জানি কি হয়, কারণ আমরা স্প্রিংয়ের কাজকর্ম সম্পর্কে আমরা যথেষ্টভাবে পরিচিত, খুব ভালোভাবে পরিচিত। এই অবস্থাটা স্থির আছে, অর্থাৎ এই যে স্প্রিংয়ের দৈর্ঘ্যটা, এটা হলো কি তার নর্মাল লেন্থ বা স্বাভাবিক দৈর্ঘ্য। এবার একটা মজার জিনিস ঘটে, কীরকম, আমি এই ব্লকটাকে যদি এদিকে টানি বা এদিকে ঠেলি, তাহলে কি হয়, এই দুটো ক্ষেত্রেই স্প্রিংয়ের যে স্বাভাবিক দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা কমে যায়, এবং দৈর্ঘ্য কমে যাওয়ার পর দেখা যাবে যদি এইটা হয়, আমি ধরে নিচ্ছি সবার প্রথম এটাকে আমি এইদিকে টেনেছি, টেনে আমি ছেড়ে দিলাম, আমি আর কিছু করিনি। তাহলে যতটা টেনে ছেড়েছি তারপর কি দেখতে থাকবো, যে সঙ্গে সঙ্গে ব্লকটা এইখানে আসতে চাইবে। এবার এখানে আসার পরও এদিকে চলে যাবে, তারপর এভাবে মোশন হতে থাকবে, এটা ঠিক কথা, কিন্তু আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। প্রথমত কি হবে, যেই এদিকে টানলাম এদিকে আসতে চাইবে, তার মানে যখন যেদিকে আমি সরণটা প্রয়োগ করলাম, বা যেদিকে আমি বল প্রয়োগ করে সরণ ঘটালাম, তার বিপরীত দিকে কোনো একটা বল কোত্থেকে চলে এলো, সে ক্রিয়া করে একে আবার x0-তে নিয়ে আসতে চাইল। তাহলে এবার এখান থেকে আরেকটু ভাবা যাক, আমি যত জোরে এবং যত দূরে এটাকে টানবো, x0 থেকে যত দূরে নিয়ে যাব, তত তাড়াতাড়ি বা তত বেশি বলের সাহায্যে সেই x0-র দিকে আসতে চাইবে। তার মানে এই বলটা, তারপরে এই যে বলটা আছে, বলটার নাম আগে বলি, এই F, তাহলে ইংরেজিতে একটা শব্দ আছে রেস্টোর করা, তার মানে আগের অবস্থাতে ফিরিয়ে আনা। তাহলে এই F বলটা কি করতে চাইবে, করতে চাইবে যে একে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইবে। তাহলে এটাকে বলে প্রত্যনায়ক বল বা রেস্টোরিং ফোর্স, আছে আলোচনা এর পরে আছে। তাহলে এই এফটা কীরকম হবে, আমি ধরে নিচ্ছি, আমি এখানে আরও ক্রিটিক্যালভাবে ম্যাথামেটিক্যালি করা যায়, ওটা পরে করা আছে, জাস্ট সিম্পলি এই x0 থেকে পজিশন মাপছি, আমি ধরলাম এই পজিশনটা x, একটা পজিশন x আছে। তার মানে আমি আরেকবার দেখাই, এখানে এটা যদি আমার x0 একটু বড় করে দেখাই, তাহলে এখান থেকে যে পজিশনটা হচ্ছে সেটা হচ্ছে x, সেটা যেদিকেই হোক না কেন, এদিকে x হতে পারে, এদিকে x হতে পারে, অন্য কোনো কিছু দেওয়া যেতে পারে, আমি x দিচ্ছি কারণ যাতে সুবিধে হয়। তাহলে এক্সটা যত বাড়াবো এফটা তত বাড়বে, একে যত বেশি কম্প্রেস করবো তত তাড়াতাড়ি ওদিকে যেতে চাইবে, আবার একে যত বেশি টানবো সে তাড়াতাড়ি, তার মানে আলটিমেটলি ওর লক্ষ্য হলো x0-তে পৌঁছানো। কিন্তু আবার অনেকগুলো ঘটনা ঘটে, এদিকে চলে আসে, সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন হয়ে যাবে এখান থেকেই। তাহলে এফটা এক্স বাড়লে এফ বাড়বে, এটা হলো সিম্পল, ফিজিক্সের দরকার নেই, সিম্পল সেন্সে আমরা জানি প্রপোর্শনাল মানে হলো সরল সম্পর্ক বা সমানুপাতিক আর কি। তো সেই কথাটাই বলেছে যে এই বলটা এই দূরত্বের সাথে কী হবে, সমানুপাতিক। এবার আমরা তো ভেক্টর জানি, ভেক্টর হলে কি করতে হবে, অভিমুখটা ইনক্লুড করতে হবে। তাহলে এফ যেদিকে কাজ করছে, আমি যেদিকে বলটা দিয়েছি, এক্সটা ঠিক তার বিপরীত দিকে কাজ করছে।
লাস্ট লাইনটা বলতে গিয়ে একটু ভুল হয়ে গেল। আমি যেদিকে এক্সটা দিয়েছি, এক্সটা যেদিকে বেড়েছে, আমি যেদিকে এক্সটাকে ঘটিয়েছি, এফটা কি করছে, তার বিপরীত দিকে কাজ করছে, কারণ তার লক্ষ্য হলো x0-তে তাকে ফিরিয়ে আনা, রেস্টোর করা, আগের অবস্থায় সেটাকে আবার সেই আগের অবস্থানে নিয়ে আসা, এইটাই তো মূল লক্ষ্য। তাহলে এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো, এটা ভেক্টরিয়ালি লিখলে এরকম দেখতে পাই। এখন এফটাকে, এটাও আমরা জানি, যদি এটাকে তুলে দিয়েও যদি লিখি আর কি, আচ্ছা ভেক্টরিয়ালি লিখে দিই, তাহলে এখানে একটা প্রপোর্শনাল সাইন ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে কে, এইটা হলো বল ধ্রুবক। তার মানে এই ধরনের মোশন যার মধ্যে দেখা যাবে তাকে বলবো সিম্পল হারমোনিক মোশন। এবার এই লাইনটাই, লাস্ট যে লাইনটা ছিল এর মানেটা এটাই, এই যে সরল দোলগতি হলো দোলগতির সরলতম রূপ, যখন কোনো দোলনরত বস্তুর উপর প্রযুক্ত বল মধ্য অবস্থান থেকে যাকে সাম্যাবস্থান বলে সরণের সাথে সমানুপাতিক হয়, তখন এই গতির সৃষ্টি হয় এবং এই দোলনের প্রতিটি বিন্দুতে এই বল সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল হয়। এবার একটা ছোট কথা বলার আছে, এই সরলতম রূপ, এবার আমি তো এটাকে এক্সের সাথে খুব লিনিয়ার ফাংশন ধরেছি, এটা খুব সরল একটা এক্সাম্পল, কিন্তু এছাড়াও তো আরও অনেক ধরনের কম্পন হয়, স্প্রিংয়ের না কম্পন হয়, এইখানে যে উদাহরণ দিয়েছি তাদের মধ্যে, তখন এই ইকুয়েশনটা এই ধরনেরই থাকবে, কিন্তু আরও কমপ্লিকেটেড টার্ম থাকতে পারে তার মধ্যে, তখন কি হবে, তখন আর এটা আর সিম্পল থাকবে না। আমরা সব থেকে সরলতম রূপটা নিয়ে আমরা আলোচনা করি, যার অ্যাম্পলিটিউড খুব কম। হয়তো যখন এই প্র্যাকটিক্যালটা করানো হয়েছিল তখন টিচাররা বলেও দিয়েছিল নিশ্চয়ই, যে তোমাদের বলেও ছিল যে এই অ্যাম্পলিটিউডটা যেন খুব, এই অ্যাম্পলিটিউড মানে এমন হবে যে এই অ্যাঙ্গেলটা যেন খুব বেশি না হয়, 4 ডিগ্রি মধ্যে যেন থাকে, খুব সূক্ষ্ম, কারণ বেশি হয়ে গেলে অসুবিধা হবে। তো সবই একই কারণে আমরা স্মল অ্যাম্পলিটিউড মোশনের ক্ষেত্রেই আলোচনাটা করছি, তাই জন্য এটা সিম্পল রাখা হয়েছে। লার্জ অ্যাম্পলিটিউড মোশনের ক্ষেত্রে এটা আরও অনেকগুলো টার্ম চলে আসবে, তখন আরও কমপ্লিকেটেড হয়ে যাবে, সেটা আর সিম্পল হারমোনিক মোশন, মানে আরও কমপ্লিকেটেড টার্মসগুলো অ্যাড হতে থাকবে, তখন সেগুলোকে নিয়ে আবার ক্যালকুলেশন করে, সেসব আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। এই কারণে আমরা এটাকেও খুব কম অ্যাম্পলিটিউডে রেখেছিলাম আর কি। যাই হোক, বাস্তবে দোলনরত বস্তু ঘর্ষণ ও অন্যান্য অপাচিত বলের জন্য অবশেষে সাম্যাবস্থানে স্থির অবস্থায় আসে। এবার এই কথাটা বলবো যে কেন, এবার ঘটনাটা হলো, যদি এই ফর্মুলাটা আমরা মেনে নিই, তাহলে যখন সে একদম সাম্যাবস্থানে চলে এলো, তখন তো এই এক্সের মানটা 0 হয়ে গেল, তাহলে তখন আর কোনো রেস্টোরিং ফোর্স কাজ করছে না, তখন কি হলো, আমার এফের মানটা 0 হয়ে গেল। কিন্তু ও কি হলো, ওর জাড্য ধর্মের জন্য সে আবার পুনরায় একটু হলেও এদিকে চলে গেল, আবার এই বলটা জন্ম নিল, আবার এই কাজ করা শুরু করলো, আবার তাকে এখানে নিয়ে এলো, আবার যেই এখানে নিয়ে এলো, আবার বল 0 হয়ে গেল, কিন্তু জাড্য ধর্মের জন্য এদিকে চলে গেল, এইভাবে হতে থাকে। তাহলে এবার নর্মালি কি হওয়া উচিত? আচ্ছা, বাস্তবে আমরা কি দেখি সেটা আগে বলি। এরকম হতে হতে একটা সময় থেমে গিয়ে এইখানে চলে আসে। এবার এটা হয় কেন? এটা এই পেন্ডুলাম একবার যদি মেপে এটাকে যদি দোলনরত অবস্থায় রেখে দেবো, আস্তে আস্তে কী হয়, স্থির হয়ে যাবে, আস্তে আস্তে বিস্তার কমতে থাকবে, সেই কথাটাই এখানে লেখা। বাস্তবে দোলনরত বস্তু ঘর্ষণ ও অন্যান্য ডিসিপেটিভ ফোর্স বা অপচিত বলের জন্য অবশেষে সাম্যাবস্থানে স্থির অবস্থায় আসে। এবার প্রতিটি পর্যায়বৃত্ত গতি দোলন গতি নাও হতে পারে, কিন্তু প্রতিটি দোলন পর্যায়বৃত্ত। এইখানে এগুলো দোলন বা অসিলেশনস, এই সব ক্ষেত্রে এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি, কারণ একটা নির্দিষ্ট সময় পর সে আবার ফিরে আসবে,
এই জায়গায় আমি জানি কতটা সময় পর আসবে। কিন্তু আচ্ছা, তার মানে এরা সবাই কি পর্যায়বৃত্ত গতি? উদাহরণস্বরূপ বৃত্তীয় গতি একটি পর্যায়বৃত্ত গতি, কিন্তু এটি দোলন গতি নয়, এই ধরনের গতি নয়, কারণ এর গতিপথে কোনো বিশেষ বিন্দুতে সাম্যাবস্থানে থাকে না। এবার এতক্ষণ যে সাম্যাবস্থান নিয়ে আমরা আলোচনা করেছি সেটাকে একটু ডিটেলসে দেখা যাক। সাম্যাবস্থানের ধারণা বা কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, এর শুরুটা আমরা করছি আমরা যে স্ট্যাটিক্স পড়েছিলাম সেখান থেকে। তারপরে আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব যে এই চ্যাপ্টারে এটা কিভাবে ইউজ হচ্ছে। বস্তুর উপর ক্রিয়ারত বলসমূহ পরস্পরকে প্রশমিত করলে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, অন্যভাবে বলা যায় বলগুলির লব্ধি শূন্য হয়। তার মানে এবার আমি ধরে নিচ্ছি যদি কোনো বস্তু, প্রথম কথা, যদি স্থির থাকছে, তাহলে যদি কোনো বস্তু স্থির থাকে এবং এর উপর যে বলগুলো ক্রিয়া করছে সেই বলগুলোর যদি লব্ধি শূন্য হয়, তাহলে কি বলবো যে তার উপর যেহেতু কোনো লব্ধি বল কাজ করছে না, অর্থাৎ তার কোনো সরণ হবে না। কারণ এফ যদি 0 হয় তাহলে তার অ্যাক্সেলারেশনও 0, তাহলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে আর গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে। আমরা এখানে আমাদের বডিটাকে ইনিশিয়ালি রেস্টে ধরে নিচ্ছি, কারণ আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি আমরা তো দেখলাম আমরা সাম্যাবস্থানের রেসপেক্টে করব। যাক, অন্যভাবে বলা যায় বলগুলির লব্ধি শূন্য হয়। সাম্যের জন্য এটি প্রয়োজনীয় শর্ত হলেও এটি যথেষ্ট নয়। এবার আস্তে আস্তে একটু দেখা যাক। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা যদি তেমনভাবে ক্লিয়ারলি বোঝা না যায় ছবিটাকে পুনরায় আরেকবার এঁকে নিচ্ছি। তাহলে কি এখানে দেখানো হয়েছে এ ও বি, এখানে যদি কোনো একটা বলকে রাখি এ, তাহলে এ কী হবে, এখানে চিরকাল থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা যেহেতু আবার স্ট্রেট হয়ে গেছে, এগুলো নিজের সেন্স থেকেই, তাহলে বি একটা বল রাখলে এও চিরকাল থাকবে, এর উপর কোনো বল কিন্তু কাজ করছে না। বল কাজ করলে তখন পড়ে যাবে, সেটা অন্য কথা। আচ্ছা, এ ও বি ছাড়া তাহলে এটা কি, এটা বি, ওই একই ছবি। এ ও বি ছাড়া অন্য কোনো অবস্থানে বলটি রাখলে তার উপর বল ক্রিয়া করবে এবং সেটি নিচে গড়িয়ে পড়বে অবশ্যই। এবার অন্য কোনো জায়গায় আমি বলটাকে রাখার চেষ্টা করেছি, সাপোজ আমি এইখানে বলটাকে রাখার চেষ্টা করেছি, তাহলে কী হবে, এর সাথে কন্ট্যাক্ট আছে বলে একটা নর্মাল রিয়াকশন পড়বে বটে, কিন্তু তার সাথে কি পড়বে, তার সাথে তো এর যে ওয়েটটা আছে, এর ওয়েটটা একদম নিচের দিকে কাজ করছে, তাহলে ওয়েটটা দুটো কম্পোনেন্টে ভাঙবে। একটা কম্পোনেন্ট এই নর্মাল রিয়াকশানের উল্টো দিক ব্যালেন্স করবে, আমরা এগুলো সব পড়েছিলাম, আর ইনক্লাইন প্লেনে পড়িনি। আর এর জন্য, এই কম্পোনেন্টের জন্য ও নিচে গড়িয়ে যাবে। ক্রিয়াশীল বলের কারণ অভিকর্ষ, বা আরও সঠিকভাবে বলটির অবস্থানে ঢালের গায়ে অভিকর্ষ বলের স্পর্শক উপাংশ, সেই কথাটাই ভালোভাবে বলা। অভিকর্ষ বলের জন্য হচ্ছে, বা সঠিকভাবে বলটির অবস্থানে ঢালের গায়ে, এইটা হলো ঢালের গায়ে অভিকর্ষ বলের স্পর্শক উপাংশ, মানে ঢাল বরাবর আছে তাই এটা স্পর্শক, আর এটা হলো আমাদের অভিলম্ব, মানে নর্মাল কম্পোনেন্ট, আর এটা ট্যানজেনশিয়াল। যাই,
এটা সহজে বোঝা যায়, ঢাল যত কম হবে স্পর্শক উপাংশটির মান তত কম হবে। যেমন এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে এর মাস কাজ করে, ওয়েট কাজ করছে, আর এটা তার নর্মাল রিয়াকশান, তাহলে এর তো কোনো কম্পোনেন্টই নেই। তাহলে এখানে জিরো, এখানে একটা ফাইনাইট কম্পোনেন্ট, তাহলে এই দিকের কম্পোনেন্ট আস্তে আস্তে বাড়ছে, এই স্পর্শক কম্পোনেন্টটা বা ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা, যেটা একে নাবতে সাহায্য করছে। আবার একটা জায়গার পর এখানে কি হচ্ছে, এখানে আবার জিরো হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে আর কোথাও মানে গড়িয়ে পড়ার অবকাশ নেই। যত কম হবে স্পর্শক উপাংশটির মানও তত কম হবে। এ ও বি সেই সকল স্থান যেখানে বলটি রাখলে অভিকর্ষ বল সম্পূর্ণরূপে অভিলম্বের লম্ব প্রতিক্রিয়া দ্বারা প্রশমিত হয়। তাই হচ্ছে, আবার এখানেও তাই হবে অবশ্যই, দুটো ভেক্টরের লেন্থ একই হওয়া উচিত। এই দুই অবস্থানে স্পর্শকদ্বয় অনুভূমিক হয় এবং বলটির উপর লব্ধি মান 0 হয়। কিন্তু এ ও বি বিন্দুগুলির প্রকৃতি আলাদা, অবশ্যই আলাদা। এ বিন্দু থেকে একটু ছোট্ট ধাক্কা বা আলতোভাবে ঠেলে দিলে বলটি গড়িয়ে যাবে, কিন্তু এখানে একটু এ আর বিটা ইন্টারচেঞ্জ হয়ে গেছিলো, ঠিক করে দিয়েছি। বি বিন্দু থেকে একটু ছোট্ট ধাক্কা বা আলতোভাবে ঠেলে দিলে বলটি গড়িয়ে যায়, কিন্তু এ বিন্দুতে এমনভাবে সাম্য ঘটবে যে ধাক্কা বা বায়ু প্রবাহের জন্য বলটি সাময়িকভাবে স্থানচ্যুত হলেও তা পুনরায় গড়িয়ে ফিরে আসবে, যেটা হয় এখানে যে যদি এটাকে করা হয় তাহলে একটু উঠবে, আবার পুনরায় ফিরে আসবে, কিন্তু বি থেকে যদি ঠেলে দেওয়া হয় সে আর কোনোদিনও বিতে ফিরবে না, সে এখান দিয়ে গড়িয়ে নেমে যাবে। এ ধরনের অবস্থান এ কে প্রকৃতপক্ষে সাম্যাবস্থান বলা যেতে পারে। এ বিন্দুটিতে বস্তুর স্থিতিশক্তি সর্বনিম্ন হয়, যা আমাদের কাছে চিত্র থেকে স্পষ্ট। তাহলে স্থিতিশক্তি তো সর্বনিম্ন হতে হবে, কারণ এখানে কি হয়েছে, হাইট, স্থিতিশক্তির ফর্মুলা কি ছিল আমরা পড়েছিলাম ছোটোবেলায়, mgh ছিল, তার মানে এখানে হাইটটা হলো সব থেকে কম, তার মানে এর পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম। বা যদি আমি এইখান থেকেই হাইটটা মাপি, তাহলে এটা আমার পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়ে যাবে। আর যদি আমি আরও নিচের কোনো একটা জায়গা থেকে হাইট করি তাহলে এটা মিনিমাম হবে এই ট্র্যাজেক্টরির জন্য। এখন এই বিন্দুর পরিবর্তন হওয়া উচিত নয় শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে, কারণ অবস্থানটির পরিবর্তন হলে গতিশক্তি ঋণাত্মক হয়ে পড়বে, যা সম্ভব নয়। এটা কীরকম ব্যাপার, এটা হলো পোটেনশিয়াল এনার্জি যেটা পেয়েছি, এখানে পোটেনশিয়াল এনার্জি 0 আসুক বা কোনো একটা ভ্যালু আসুক না কেন, সেটা মিনিমাম ভি মিন। এখন ঘটনা হলো তাহলে পোটেনশিয়াল এনার্জিটা 0 হোক বা ভি মিন হোক, যাই হোক না কেন, এটা আর কমতে পারবে না, এইটা কমা পসিবল না। তাহলে যদি অন্য কোনো পজিশন হয়, মানে অবস্থাটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে তার যে এনার্জিটা কমবে সেটা কোত্থেকে কমবে, কাইনেটিক এনার্জি থেকে কমাতে হবে অবভিয়াসলি। কিন্তু এ তো স্থির অবস্থায় আছে, তাহলে এর কাইনেটিক এনার্জিটা কত, কাইনেটিক এনার্জিটা তো 0, বা গতিশক্তিটা তো 0 অলরেডি এখানে হয়ে বসে আছে। এবার তাহলে যদি আমাকে এনার্জি খরচা করতে হয় 0 থেকে, কাইনেটিক এনার্জি থেকে যদি খরচা করে ফেলতে হয়, তাহলে কি হবে, কাইনেটিক এনার্জিটা নেগেটিভ হয়ে যাবে, যেটা পসিবল না, কারণ এনার্জিটা কনজার্ভ হবে। তাহলে কাইনেটিক এনার্জিটা 0 থেকেও কমে যাবে, যেটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এইটা পসিবল নয়।
এটা নিচে নেমে গেছে, এটা তুলে দিয়ে যাবে। এটাই বলছিলাম, কি বললাম, তাহলে আমার এই যে পয়েন্টটা আছে এখানে, এটা আমি একটা পয়েন্ট, এটা নিচে কোনো জায়গার রেসপেক্টে ধরি বা এটাকে যদি এই লেভেলের রেসপেক্টে ধরি, এটা নয় জিরো আসবে মানে মিনিমাম আসবে। এবার আর যদি কোনো পয়েন্ট থাকে, অন্য পয়েন্ট, আমি যদি অন্য পয়েন্ট মানে এর থেকেও কম কিছু এনার্জি বা এই টাইপের যদি কিছু মানে মনে করি আর কি, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়ে গেছে বা জিরো হয়ে যেতে পারে। যদি আমি লেভেলটা একদম এখানে ধরি, জিরো লেভেলটা, তাহলে পোটেনশিয়াল আর কিছু হতে পারে না। তাহলে যদি আর কোনো এনার্জি মানে আরও কোনো যদি কাছাকাছি বিন্দু থাকে যে আরও এর এনার্জি মিনিমাম করে দিতে পারে, আমি যদি এটা ক্লেম করি, তাহলে সেটা কি আদৌ পসিবল? হ্যাঁ, ঢালটাও যদি এই টোপোগ্রাফিটা যদি পাল্টে দিই তাহলে পসিবল, কিন্তু এই পার্টিকুলার ইয়েতে ফর্ম এটা পসিবল না। তার কারণ এটা মিনিমাম হয়ে গেছে। এবার যদি এর আরও মিনিমাম এনার্জি তাহলে টোটাল এনার্জি কি, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, এ স্থির অবস্থায় আছে, কাইনেটিক এনার্জি অলরেডি জিরোতে হয়ে আছে। এবার এটাকে যদি পুনরায়, তাহলে কোনটা কমতে পারে, আবার কাইনেটিক এনার্জি কমবে। আরও যদি মিনিমাম এনার্জি করতে চাই, তাহলে কাইনেটিক এনার্জি যদি কমে তাহলে কি হবে, তাহলে কাইনেটিক এনার্জিটা নেগেটিভ হয়ে যাবে, যেটা পসিবল না। তাহলে যদি এটা পসিবল না হয়, তাহলে এবার কেন পসিবল হলো না, তার কারণ হলো আমাদের পুরো ব্যাপারটার একটা এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল আছে, যে শক্তি সংরক্ষণ নীতি। এবার বি বিন্দুটা বললে আরও একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। বি বিন্দুতে কি হচ্ছে, এর একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, বি বিন্দু থেকে বস্তুটি বিচ্যুত হলে স্থিতিশক্তি হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে, এবং এটা কি হবে, এবং গতিশক্তি বৃদ্ধি ঘটবে, রাদার এটাই কনভার্ট হয়ে গতিশক্তি হতে থাকবে। সুতরাং সাম্যাবস্থায় বস্তুর স্থিতিশক্তি পাশাপাশি অবস্থানগুলির তুলনায় সর্বনিম্ন হয়, নিম্ন মানে থাকে। আবার যদি এ বলটিকে সামান্য ঠেলে দেওয়া যায়, আমরা বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করার জন্য কি হচ্ছে, দেখা যাবে বলটি পোটেনশিয়াল এনার্জি মিনিমামে ছিল, এবার আমরা একটু বল দিয়ে দিলাম, তাহলে ওই বলটা কি হবে, ওকে পোটেনশিয়াল আর কাইনেটিক দুটোই বাড়াতে হেল্প করবে। তবে বলটি এক দিকের গা বেয়ে উঠতে থাকবে এবং এতে গতিশক্তি ক্রমাগত কমবে। প্রথমে তো বাড়বে, তারপরে কি হবে, তারপরে গতিশক্তি কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে একটা পয়েন্টে এসে গতিশক্তিটা কি হবে, শূন্য হয়ে গেল, অবভিয়াসলি গতিশক্তি শূন্য হয়ে যাবে, এবং মুহূর্তের জন্য বলটি স্থির হবে, আবার নিচে নামতে থাকবে। এই সময় বলটি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, ফলে গতি বাড়বে এবং গতি জড়তার জন্য দ্রুত সাম্যাবস্থানটি পেরিয়ে অন্য অবস্থানে উঠতে থাকবে, যেটা ওই স্প্রিং ব্লক মডেল দিয়ে বোঝানো হয়েছিল। ঘর্ষণ নগণ্য হলে এই উপর নিচ গতি অনেকক্ষণ চলতে থাকবে এবং আদর্শ অবস্থায় অর্থাৎ ঘর্ষণ শূন্যতায় অনন্তকাল চলবে। অর্থাৎ সাম্যাবস্থানের কাছাকাছি গতি পরিবর্তী প্রকৃতির, দোলন প্রকৃতির হয়। কারণ কি পরিবর্তী প্রকৃতি কথাটা বললাম কেন, কারণ শক্তির সবসময় একটা চেঞ্জ থাকছে ওর মধ্যে, একটা ফর্ম আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন গেল সিম্পল হারমোনিক মোশন। এই কনসেপ্টটা খুবই সামান্য ব্যাপার, কিন্তু এর কনসেপ্টগুলো দিয়ে আমরা এর ম্যাথামেটিক্যাল অ্যানালিসিসগুলো করব।